হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। এদিকে দেখো কত সুন্দর রোদ উঠেছে। আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা শ্যুট করছি, কারণ এত ভালো আকাশ দেখে তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে, আর রোদটা এত রোদ উঠেছে কি বলবো। রোদের যা তাপ হয়েছে না, এত গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। দুই এক ফোঁটা কিন্তু বৃষ্টিও পড়ছে না। আজ প্রায় 3-4 দিন ধরে বৃষ্টি একদম বন্ধ। যাই হোক, তোমাদের যে কথাটা আমি বলবো, আমার গলাটা না ঠান্ডার কারণে একটু বসে গেছে। যদি আমার কথাটা শুনতে একটু খারাপ লেগে যায়, কষ্ট করে কিন্তু একটু শুনে নিও। এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই একটু দুধ চা করে নিলাম। অন্যদিন লিকার চা খাওয়া হয়, তবে আজকে কিন্তু দুধ চা খাওয়ার মন হয়েছে বলে সেটাই খেয়ে নিয়েছি। দুধ চাটা খেয়ে চলে এলাম এদিকে রান্নাঘরের দিকে। ঘরে এসে দেখি মা কিন্তু কচুর শাক কেটে রেখেছে। আজকে একটা ভালো জিনিস রান্না হবে। তার আগে এই কচুর শাকগুলো একটু সিদ্ধ করে নিয়ে চলুন। কিন্তু এই যে কচুর শাক সিদ্ধ করা হচ্ছে, এটা দিয়ে রান্না হবে ইলিশ মাছের মাথা, মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আশা করি আপনারা অনেকেই খেতে ভালোবাসেন। কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে, মানে আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা ভালোবাসি। আর এদিকে একটু মুখের কচু ছিল, সেটাকে একটু ভেজে নিয়েছি। এই কচু ভাজা খেতে না বেশ ভালো লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এদিকে দেখুন, ওই যে কচুর শাক সিদ্ধ করতে বসেছিলাম, সেটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, আর একদম অল্প হয়ে গেছে। আর জল বেরিয়েছে কতটা দেখুন, এতটা পরিমাণে জল বেরিয়েছে। অনেক সময় কচুর শাকে কিন্তু গলা চুলকায়, তাই এইভাবে সিদ্ধ করে জলটা ফেলে দিলে সেই গলাটা চুলকানোর সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আর এদিকে এই যে ইলিশ মাছগুলো মা ধুয়ে দিয়েছে। কিছুটা ইলিশ মাছ এখান থেকে ভাজা করা হবে। যেগুলো ভাজা করা হবে সেগুলো কিন্তু আগে বসিয়ে দিয়েছি, কারণ এই ভাজা মাছের তেলটাকে রেখে দেবো বেশ গরম ভাতে। ইলিশ মাছ ভাজা তেলটা খেতে বেশ ভালোই লাগবে। তো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এদিকে আমি একটু তুলে নিই। ভাজা মাছ কারা কারা পছন্দ করেন বলুন তো? আমার কিন্তু যে কোনো মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে। ঝোলের মাছ না অত একটা বেশি পছন্দ করি না। আর ইলিশ মাছ বলে কথা, ভাজা না খেলে হয়। আর বাদ বাকি কিছু মাছ ছিল, সেটা দিয়ে এই যে গাঁঠি কচু দিয়ে তরকারি রান্না হচ্ছে। দেখুন কত পরিমাণে লঙ্কা দিয়েছি। আমরা কিন্তু বেশ লঙ্কা খাই, মানে ঝাল ঝাল খাবার সেটা আমাদের বেশি পছন্দের। তো এই জন্য গাঁঠি কচুর তরকারিতে অনেকটাই ঝাল দিয়েছি। তরকারিটা বেশ খেতে হয়েছিল। গাঁঠি কচুতে ইলিশ মাছ আমাদের একটা পছন্দের রান্না, মানে সর্ষে ইলিশের থেকেও। আর এদিকে যে কচুর শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, সেটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর কয়েক পিস মাছ সেটাকে যে তুলে রেখেছি, এটা এখন ভাতের সাথে ভাজা খাওয়া হবে। তারপরে খাওয়া দাওয়া করে মাসি আজকে বাড়ি চলে যাবে, মানে মাসি এসেছিলো ওই যে জন্মাষ্টমী উপলক্ষে। বোন আর মামি কিন্তু চলে গেছে, আজকে মাসি চলে যাচ্ছে, তাই একটু কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিলাম। মাসি খেয়ে এদিকে মা আর মাসি বেরিয়ে গেছে। তারপরে টুকটাক কাজকর্ম সেরে এদিকে বসে পড়েছি ছেলের জন্য খাবার বানাবো। তার জন্য একটু আলু, একটু গাজর আর কিছু লাল শাক ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলোকে না, গাজরটাকে ভালো করে একটু কুচিয়ে নেব, কারণ এখনকার দিনের গাজর তো, গরমের সময় গাজর একদম না গলতে চায় না ঠিক মতন। আর দানা দানা থাকলে ছেলে কিন্তু খেতে চায় না। সেই জন্য এই ঘষুনিটা দিয়ে ভালো করে ঘষে নিলাম, তাহলে একদম সুন্দর ভাতের সাথে মিশে যাবে, আরও ভালোভাবে খেয়ে নেবে। আর এই যে মসুর ডাল ছিল, সেটাকে একটু দিয়ে দিচ্ছি ওর মধ্যে, একদম অল্প পরিমাণে দিয়েছি। সকালে মা বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিলো, তো লাল শাকটা আমি ভালো করে ধুয়ে আলাদা করে ভেজে রেখেছি অল্প একটু তেল দিয়ে ওর জন্য। এই ভাতটা রান্না করছি, এই ভাতের সাথে পরে ওকে মিশিয়ে খাইয়ে দেবো। আর এদিকে আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে এটাকে সিটি মেরে রেখে দিয়েছিলাম। তারপরে ছেলেটাকে স্নান টান করিয়ে ওকে একটু কার্টুন দেখতে বসিয়ে দিয়ে এসেছি। বসে চুপচাপ ছেলে আমার কার্টুন দেখছে, তাই ভাবলাম ঘরটাকে একটু মুছে নিই। এই সাইডে যে একটা ঘর আছে, ওটা কিন্তু সকালে মা মুছে গেছে, মানে একটু নোংরা হয়েছিল, তাই মা বললো আমার হাতে যখন সময় আছে তা আমি মুছে ফেলি। তো আমি বললাম ঠিক আছে, থাক তাহলে তুমি যখন মুছছো, আর এই বড় ঘরটা আমি পরে মুছে ফেলবো। তো সেটাই করছি আর কি। কি বলুন তো, ছেলে পেলে নিয়ে না একা কাজ করা সম্ভব হয় না অনেকটা, তবু চেষ্টা করি যতটা করা যায় আর কি। চেষ্টা তো করতেই হবে, সংসার থাকলে কাজ করতে হবে, যত অসুবিধাই থাকুক না কেন। তো এদিকে ঘরটা একটু মুছে ফেলছি, আর ছেলেটাকে না গিয়ে বারবার দেখছি। মাঝে মাঝে এত কান্না করে ওঠে, মানে এই কার্টুনে অ্যাড দেয়, আর যখনই অ্যাড আসে না, তখনই সে রেগে একদম ফায়ার হয়ে যায়। তো সেটাই দেখতে যাচ্ছিলাম বারবার। তারপরে ঘরটা কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর এদিকে যা রোদ উঠেছে, এখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু প্রায় 12:30 মতো বাজে। আর এত রোদের তাপ, সকালে ওই যে দেখিয়েছিলাম, সকাল থেকেই কিন্তু রোদের প্রচণ্ড পরিমাণে তাপ, এত মাথা যন্ত্রণা করছিল।
আজ 2-1 দিন ধরেই এই ঠান্ডার কারণে না যতই রাত্রে ঘুমাচ্ছি তবুও কিন্তু সকালে উঠে মাথা যন্ত্রণা একভাবে করে যাচ্ছে। ওষুধ আর খাচ্ছি না, কারণ কি বলুন তো, মাথা যন্ত্রণা ওষুধ বেশি খাওয়া ভালো না। এইভাবেই চলছে, আর কি করা যাবে, এই ঠান্ডার জন্যই মাথা যন্ত্রণা হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। তো চলুন, ঘরটাকে আমি মুছে এসেছি, তারপরে এই রেলিংটাকে না একটু ভালো করে মুছে নিচ্ছি। এই জায়গাটায় প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল, আর ঠিকভাবে মোছা হয় না, কারণ মা তো পারে না একা হাতে সমস্তটা সামলাতে। তো আমি যখন এখন এসছি, তো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব আমারই, যেহেতু এই বাড়ির একটাই মেয়ে, কোনো ছেলে টেলে কিন্তু কেউ নেই, আমি কিন্তু বাড়ির একাই মেয়ে, এই জন্য সবটা আমাকে একাই সামলাতে হয়। 1:30টার মধ্যে ছেলেটাকে একটু খাওয়াতে হবে, তাই জন্য কাজগুলোকে চেষ্টা করছি ঝটপট সেরে নেওয়ার জন্য। আর এই যে উঠোনটাকে ভাবছি আজকে একটু জল দিয়ে ধুয়ে নেব, এত ধুলো হয়েছে, রাস্তার পাশে বাড়ি তো প্রচুর পরিমাণে ধুলো হয়, 2-3 বার করে ঝাড় দেওয়া হয় তবুও যেন নোংরা যায় না। আর শান বাঁধানো তো, এই জন্য জুতো পরেও না হাঁটতে ইচ্ছা করে না, খালি পায়ে হাঁটতে হয়, আর না ধুলে একদম পায়ে বালি বাঁধে। তো ভাবলাম আজকে একটু ধুয়ে নিই উঠোনটাকে। আর ছেলেটা দেখুন, যেই দেখেছে এখানে আমি জল ঢালছি অমনি সে খাট থেকে নেমে চলে এসছে এখানে। জল দেখলে কিন্তু আমার ছেলেটা পাগল হয়ে যায়, অনেকটা জল দেখেছে না, তাই সেখানে এসে জলে পা দিয়ে খেলা করছিল। একটা ক্যাডবেরি দিলাম, ক্যাডবেরিটা খাচ্ছে আর কার্টুন দেখছে বসে বসে, আর আমি তাড়াহুড়ো করে একটু উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এই প্রতিদিন না উঠোনটা ধোয়া হয় না, কেন বলুন তো, এই জল নিয়ে এসে উঠোনটাকে ধুতে না অনেকটা পরিমাণে কষ্ট হয়ে যায়, ওই জন্য 2 দিন বাদে বাদে উঠোনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয় জল দিয়ে। আর ওই যে বললাম প্রতিদিন একটু ঝাড় দিয়ে নেওয়া হয়। এই সানবাঁধান উঠোন করে একদিকে তো খুবই সুবিধা, আরেকদিকে প্রচুর অসুবিধা, মানে এই যে প্রতিদিন একটু পরিষ্কার করতে হয়। আর কি করা যাবে। এই যে মেয়েরা দেখুন, একটা কথা মনে পড়ে গেল, মেয়েরা কিন্তু বাপের বাড়িতে আসলেও কাজের কিন্তু কোনো বিরাম নেই, আর শ্বশুরবাড়ি গেলে তো নেই বলতে চলেন। তবুও না দিন শেষে মেয়েদের এই কথাটাই শুনতে হয় যে তুমি সারাদিন কি করো, এদিকে ছেলে সামলানো, সংসারে রান্না বান্না, ঘরের টুকিটাকি কাজকর্ম, পরিষ্কার, সেটা তো করতেই হয়। আর এই যে দেখুন, এদিকে না ফ্যানটা একটু ধুলো পড়েছিল, অনেকটা চেষ্টা করলাম খোলার, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। এই ফ্যানে যে পাখাগুলো আছে না, মানে ব্লেডগুলো, সেই ব্লেডে না অনেক পরিমাণে চুল জমেছে, মানে হাওয়ায় চুলগুলো উড়ে গিয়ে না ফ্যানের ওই মানে পাখাটার মধ্যে আটকে গেছে। তো সেটাই আর কি চেষ্টা করছিলাম, কিন্তু ওটা আমার কাজ নয়, তাই উপর থেকে একটু ভালো করে মুছে নিলাম, নাহলে না হাওয়ায় বেশ একটা জোর হয় না। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো আমি মনে করি যে অনেকে বলে যে স্বামী থাকলে নাকি মেয়েদের জীবনে আর কিছু দরকার হয় না। তো শুধু স্বামী থাকলে কি হয় বলুন, একটা সুখের সংসারের জন্য যেমন বাপের বাড়ির লোকদেরও পাশে দরকার, তেমন কিন্তু শ্বশুরবাড়ির লোকদেরও পাশে দরকার। আর যেহেতু সারাক্ষণ শ্বশুরবাড়িতেই থাকি, আমি মনে করি যদি শ্বশুর শাশুড়ি, দেওর ননদ ভাসুর সবাই যদি পাশে থাকে, তাহলে একটা মেয়ের জীবনে কিন্তু আর কোনো অভাব থাকে না। হাজার কষ্ট থাকুক, যদি ডাল ভাতও খেয়ে থাকে না, তাহলে কিন্তু সেই দিনগুলো অনেক সুখেই কাটে, একদম মজা করে কাটে। যাই হোক, আমার কিন্তু এটাই মনে হয়। সবসময় কেন বলুন তো পরের মেয়ের দোষ হবে, একটু তো নিজেরাও চেঞ্জ হতে পারে, নিজেদের বুদ্ধি দিয়ে ভালো মন্দ কোনটা বিচার করতে পারে। সবসময় যে একটা পরের মেয়েরই দোষ হবে এটা কিন্তু নয়। আমি মনে করি কোনো একটা বউকে বা যে নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে যাচ্ছে, তাকে যদি প্রথম থেকে একটু ভালোবাসা দেওয়া হয়, আশা করি সে কিন্তু চেষ্টা করে সেখানে মানিয়ে নেওয়ার জন্য। কী করা যাবে, সবার চিন্তাভাবনা তো আর এক নয়। আর এই যে কাপটা দেখছেন, এটা কিন্তু আমার বোন আমাকে গিফট করেছিল। ভেবেছিলাম শোকেসটা গোছাবো, কিন্তু ছেলেটা একদম কথা শুনছিল না, প্রচুর দুষ্টুমি করছে, আমাকে কাজ করতে দিচ্ছিল না বলে, তাই বাধ্য হয়ে চলে এলাম ওকে খাওয়াতে, কারণ 1:30টা বেজে গেছে, আর সময় নেই হাতে। তাই ছেলেটাকে খাইয়েছি, খাইয়ে দাইয়ে এই যে দেখুন মহারানী এখানে শুয়ে আছে, এর শরীরটা না বেশ অসুস্থ। বাবা বাবা, বিড়ালটার শরীরটা না দেখে মনে হচ্ছিল অনেকটাই খারাপ ছিল। যাই হোক, আমি ভিডিও করাতেও কিন্তু ওখান থেকে চলে গেল, অন্য কোথাও গিয়ে শুয়ে আছে, ওকে আর ডিস্টার্ব করলাম না। এদিকে আমি স্নান টান সেরে চলে এলাম একটু শাড়িগুলোকে ভাজিয়ে নিতে, অনেকগুলোই জামা কাপড় আছে, সেটাই একটু ভাজিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় সবাই কিন্তু পাশে থাকলে জীবনটা আরও ভালো হয়ে যায়, একসাথে থাকার মজাই আলাদা, যদি সেটা ভালোবেসে থাকা যায়। আর যদি অশান্তির সৃষ্টি হয়, তাহলে কিন্তু আলাদা থাকাই ভালো, কারণ আলাদা থাকলে যদি সুখ আসে তাহলে ক্ষতি কী বলুন তো। এখন না একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে নিয়েছি, যারা মনের মধ্যে কিছু নেগেটিভ জিনিস ঢুকিয়ে নেয়, তারা কিন্তু কখনো বদলাবে না, না এখন বদলেছে না ভবিষ্যতে বদলাবে। তো নিজেদের একটু বুদ্ধি দিয়ে কাজ করে চলতে হবে, আর কি করা যাবে বলুন, এইভাবেই চলতে হবে। যাই হোক, ভিডিওটি আমি কিন্তু আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।